রাতটা ছিল অমাবস্যার, আর সাথে ছিল বৃষ্টির। নরেন, তোর এই ঝড় জলের রাতে না বেরোলে কি হয় না? কালকে ভোরবেলা বেরোতি। না গো মামা, তোমার শরীরটা খারাপ সেটা শুনে আমি না এসে থাকতে পারি? এই বাপ মা মরা ছেলেটাকে তুমি একা হাতে বড় করেছ, নিজে বিয়ে অবধি করনি। তুই শুধু আমার কথা বলছিস? আমি যে তোর মতো এমন একটা রত্ন ভাগ্নে পেয়েছি, সেইটাই বা কয়জনে পায়? যেই না আমার শরীর খারাপের খবর পেলি, অমনি এই ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আমার কাছে এসে ডাক্তার দেখিয়ে একদম সুস্থ করে দিলি। ধুর মামা, এই আর এমন কি ব্যাপার? কালকে ভোরের দিকে গেলেই তো হতো। এই ঝড়ের রাতে স্টেশনের কতটা পথ যেতে হবে বলতো? আমি তোমার চিন্তা বুঝতে পারছি মামা, কিন্তু 3 দিন ধরে রোজই যেভাবে বৃষ্টি হয়ে চলেছে, তাই এত তাড়াতাড়ি তো আর কম আর নয়। আজকে রাতের শেষ ট্রেনটা যদি মিস করি, তাহলে কাল ওই কাজের জায়গাতে ভীষণ অসুবিধা হয়ে যাবে। নিমাই নরেনকে আরো কয়েকবার বারণ করে, কিন্তু নরেন রাজি হয় না কিছুতেই। বৃষ্টির রাতে পথঘাট ভালো নয়, তাই খুব সাবধানে যাবি। আর হ্যাঁ, ভুলেও কিন্তু ওই শ্মশানের পাশের দিয়ে যে পথটা গেছে, ওদিক দিয়ে যাবি না। দেরি হয়ে যাচ্ছে এই ভেবে আর এই বিষয়ে মামাকে কিছু জিজ্ঞাসা করে না নরেন। মামাকে প্রণাম করে বৃষ্টির রাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে সে। নরেন যেন কিছুতেই সামনের দিকে আর এগোতেই পারছে না। যেমন জোরে বৃষ্টি, তেমনি শনশন করে হাওয়া, সাথেই মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। উফ, কি জোরে বৃষ্টি রে বাবা! আকাশ যেন ফুটো হয়ে গেছে। 3 দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, তবু যেন থামবার কোনো নামই নেই। ইছাপুর গ্রামের কাঁচা রাস্তা দিয়ে কোনো মতে এগিয়ে চলেছে নরেন। ছাতাও যেন মনে হচ্ছে যেন যে কোনো সময় হাত থেকে ছিপকে উড়ে যাবে। এই পথ ধরে এইভাবে চলতে থাকলে কখন গিয়ে রেল স্টেশনে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তার চেয়ে বরং ওই শ্মশানের পাশের রাস্তা দিয়েই চলে যায়। নরেন সেই ভেবেই শ্মশানের পথ নিল। ওই রাস্তা ধরে কিছু দূর পথ এগোতেই একটি রিক্সা চোখে পড়ে নরেনের। সেটাও সেই শ্মশানের পাশের রাস্তা দিয়েই যাচ্ছে। বাহ, এত রাতে একটা রিক্সা তো অবশেষে পাওয়া গেল। নরেন রিক্সাটির দিকে হাত তুলে বলে, ও দাদা, একটু দাঁড়ান। রিক্সাটি নরেনের ডাকে কিছুটা দূরে গিয়েই থামে। নরেন চটপট এগিয়ে যায় সেদিকে। সেই রিক্সা চালকটির মুখ দেখা যাচ্ছে না, সেটি চাদর দিয়ে ঢাকা। আমাকে থামালে কেন? দাদা, বড় বিপদে পড়েছি। আজকে রাতের শেষ ট্রেনটা আমাকে যে করে হোক ধরতেই হবে। যদি আমাকে একটু এই স্টেশনে পৌঁছে দিতেন তো আমার বড় উপকার হতো। কিন্তু আমি তো এখন ওদিকে যাব না, আমি ওই শ্মশানের বেঁকে যাচ্ছি। নরেন মনে করলো হয়তো বা কেউ মরেছে, শ্মশানে হয়তো তারই কোনো কাজে যাবে, কিন্তু তাতে কতটাই বা সময় লাগবে? তাতেও রিক্সা করে গেলে হেঁটে যাওয়ার থেকে অনেক আগেই স্টেশনে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি আপনার সাথেই যাচ্ছি। আপনার নিশ্চয়ই ওখানে বেশি সময় লাগবে না। লোকটি আর কোনো কিছু বলে ওঠার আগেই নরেন গিয়ে রিক্সাতে উঠে বসে। লোকটিও আর কিছু বলতে পারে না, সজোরে রিক্সা চালানো শুরু করে। তুমি নিমাইয়ের ভাগ্নে, তাই না? আপনি আমায় চেনেন নাকি? হ্যাঁ, খুব ভালোভাবে চিনি। আর ইছাপুরের মতো ছোট্ট গ্রামের সবাই সবাইকে চেনে। আপনি এত রাতে শ্মশানে কি করতে যাচ্ছেন? কেউ মারা গেছে বুঝি? রিক্সাওয়ালাটি কিছু সময় চুপ করে থেকে বলে, মারা সে তো আজ নয়, অনেকদিন আগেই গেছে, কিন্তু তার কিছু জিনিস ওখানে রয়ে গেছে। অমাবস্যার রাতে সেই কারণে ওখানে যেতেই হয়। রিক্সা চালকটি কি বলতে চাইছে সেই কথাগুলি ঠিক বুঝে উঠতে পারে না নরেন।
এরই মধ্যেই রিকশাটি ইছাপুর শ্মশানে এসে উপস্থিত হলো। তুমি এখানেই বসো, আমি আসছি কিছু সময়ের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ। রিকশা চালকটি ইছাপুর শ্মশানের ভিতরে চলে যায়। কতক্ষণ হয়ে গেল, লোকটা তো এখনো ফিরছে না। উড়ছেটা কি এত সময় শ্মশানের ভিতরে? গিয়ে দেখে আসবো একবার। লোকটির কথাও কেমন রহস্যজনক লাগছিল, আবার আমায় নাকি চেনেও। নরেন পুরো বিষয়টি জানতে রিকশা থেকে নেমে ইছাপুর শ্মশানের ভিতরে ঢোকে। শ্মশানের ভিতরে ঢুকতেই ওর শরীরটা কেমন শিউরে ওঠে। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চিতার কাঠ, পোড়া হাঁড়ি। ওই লোকটা গেল কোথায়? এখানে তো কাউকেই কোথাও দেখছি না। তবে আমাকে ব্যাপারটা জানতেই হবে। নরেন আর একটু এগোতেই দেখে একটা কালো কিছু সামনের একটি ঝোপঝাড়ে লাফ দিল। নরেন সেই দেখে ওদিকেই যাচ্ছিল, তখনই হঠাৎ তার পায়ে একটা কিছুতে ধাক্কা লাগে। ওহ, শ্মশানের ভিতরে এসব তো থাকবেই। এইসবে এত ভয় পেলে কোনো কাজ হবে না। এটাই তবে জঙ্গলের ভিতরে লাফ দিয়েছিল। ওখান থেকে সরে যেতেই কিছু দূরের অন্য একটা দৃশ্য দেখে ওর শরীরের রক্ত যেন জল হয়ে যায়। একটা পুরনো বটগাছের নিচে এক পাশে দাঁড়িয়ে সেই রিকশাওয়ালা, তার মাথায় জড়ানো একটি চাদর, আর অপর পাশে দাঁড়িয়ে আরো দুটি কঙ্কাল। আজ অমাবস্যার রাতে তোরা আবার এসেছিস। জানতাম তোরা আসবি, কিন্তু ওটা নিতে পারবি না, যতই চেষ্টা কর। কতদিন ওটাকে আগলে রাখবি? আর আবার পরের অমাবস্যার রাতে আসবো আমরা। জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছিস ওটার যদি একবার খবর পেতাম। আমি যতদিন না ওটার কিছু ব্যবস্থা করতে পারছি, ততদিন প্রতি অমাবস্যার রাতে আমি এখানে আসব। বাকি দুটি কঙ্কাল নিমেষে যেন অন্ধকারে মিলিয়ে যায়। নরেন নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না যে ও কি দেখল। নিজের অজান্তেই মুখ থেকে ভয়ের আর্তনাদ বেরিয়ে আসে। এ কি, তুমি এখানে? তোমায় বলেছিলাম না এখানে না আসতে? নরেন তার ভয়ার্ত কণ্ঠেই বলে, এসব এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা কারা ছিল? কোথায় বা গায়েব হয়ে গেল? তুমি যখন শ্মশানের ভিতরে এসেই গেছো আর সবটা দেখেই নিয়েছো, তা ভালোই হয়েছে। একদিক থেকে তোমার উপরে আমার বিশ্বাস আছে। আমার উপরে বিশ্বাস আছে? কিভাবে? আমি কি আপনাকে চিনি? আপনি কে? আমাকে চিনতে না পারাটাই স্বাভাবিক। আমি হলাম নরপতি। তুমি নরপতি কাকু, যে বছরখানেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলে? সবাই ভাবে আমি নিখোঁজ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি নিখোঁজ হইনি। আমাকে খুন করা হয়েছিল। কি বলছো গো? শোনো তবে সেই 1 বছর আগের পুরো ঘটনাটা। একদিন রাতে ইছাপুর গ্রামের মোড়ল হেমেন বাবু আমাকে ডেকে পাঠালো। সেও ছিল এমনই এক অমাবস্যার ঝড়ের রাত। মোড়ল মশাই, আপনি আমাকে এত রাতে ডাকলেন? তোমাকে দিয়ে একটা খুব দরকারি কাজ আছে। তুমি আমার খুবই বিশ্বস্ত, তাই তোমাকেই ডাকলাম। আমাকে একটু ইছাপুর স্টেশনে পৌঁছে দিতে পারবে? আমার কাছে একটা খুব দামি হিরে আছে, যা এই গ্রামে রাখা আর নিরাপদ নয়। রাতে শেষ ট্রেনে ওটাকে নিয়ে আজ শহরে চলে যাব। মোড়ল মশাই আমার অনেক বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন, আর আজ আমি ওনাকে সাহায্য না করলে সত্যি বড় পাপ হবে। আমি মোড়ল মশাইকে নিয়ে রিকশা করে বৃষ্টি মাথায় নিয়ে স্টেশনের পথে রওনা দিলাম। নরপতি, মনে হচ্ছে আমাদের চলে যাওয়ার খবরটা
কেউ পেয়ে গেছে। ওই দেখো, ওই দূরে মশাল হাতে নিয়ে আমাদের পিছনে কারা যেন আসছে। আমি আরো জোরে রিক্সা চালাতে শুরু করলাম। স্টেশনে এসে গেছি মোড়ল মশাই। ওই আজ রাতে শেষ ট্রেনটা ঢুকছে। আপনি যান, যত তাড়াতাড়ি পারেন চলে যান। ঠিক সময় রাতের শেষ ট্রেনে মোড়ল মশাইকে তুলে দিলাম। নরপতি, তুমি যে আমার কি উপকার করলে তুমি নিজেও জানো না। এগুলো তোমায় দিলাম, তুমি রাখো। আমি ধন্যবাদ জানাতেই ট্রেন ছেড়ে দেয়। সাবধানে যাবেন। এত রাতে এইগুলো নিয়ে বাড়ি ফেরা ঠিক হবে না জেনে ইছাপুর শ্মশানে এসে লুকিয়ে রাখি। শ্মশান থেকে কাজ সেরে বেরোতেই দুটি লোক আমার সামনে এসে দাঁড়ায়। মোড়লটাকে বাঁচিয়েই দিলি তবে? তোকে কি সব সোনার জিনিস দিয়েছিল না? ওইগুলো ভালোই ভালোই দিয়ে দে বলছি। কোনো কিচ্ছু দেব না আমি তোদের। দেবি না মানে? দে বলছি। বাঁচতে চাস তো এক্ষুনি দিয়ে দে, নইলে। না, আমি কিছুতেই দেব না। তবে মর। ওই দুটি লোক আমাকে মেরে ওই বটগাছের নিচে পুঁতে দেয় আমার দেহ। অনেক খুঁজেও কিন্তু সেই সোনার জিনিস ওরা পায়নি। পরের অমাবস্যাতে আবার আসে ওরা সেই জিনিসগুলো খুঁজতে। শয়তানটা জিনিসগুলো কোথায় লুকিয়ে রাখলো বলতো? এত খুঁজলাম সব জায়গা, কিন্তু কোথাও পেলাম না। বলেছিলাম না, ওগুলো কিছুতেই খুঁজে পাবি না। আজ এবার তোদের মরার পালা। হ্যাঁ, কে কে? আমি নরপতি। ওই দুটি লোক আমার হাতে মারা পড়ে। এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে ওরা আসে এখানে, আর আসি আমিও। আমি আসি ওই সোনার জিনিসগুলি রক্ষা করতে, আর ওরা আসে সেগুলোকে খুঁজতে। তবে কতদিন এভাবে চলতে থাকবে জানি না। কি ভীষণ কষ্টের। নরেন, তুমি আমার একটা কাজ করবে? আমি তোমাকে ওই সব জিনিসগুলো দিয়ে যেতে চাই। তুমি ভীষণ পরোপকারী আমি জানি। তুমি নিজের পায়ে দাঁড়ানোর পরেও নিজের মামাকে যেভাবে আগলে রেখেছো, কটা ছেলেই বা তা করে। তুমি পারবে ওগুলোর বন্দোবস্ত করতে। আমি কি করব এই জিনিসগুলো নিয়ে? গ্রামের মানুষের উপকারের কাজে লাগিও। আমার আর কি, আমার তো সব শেষ। এই নাও। অপঘাতে মরেছি তো, খুব কষ্ট। আমার দেহটা এই বটগাছের নিচেই পোঁতা রয়েছে। ওইটা ওইখান থেকে বের করে আমার সৎকারের ব্যবস্থা করে দেবে, তাহলে আমি একটু শান্তিতে যাই। নরেন নরপতির কঙ্কালের অন্তিম সৎকার করে তাকেও মুক্তি দিয়ে দেয়। আহ, কি শান্তি! তোমায় ধন্যবাদ নরেন, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা। আমি চলি।